শুরুতেই একটা অদ্ভুত দৃশ্যপটের কথা ভাবা যাক। ধরুন আপনার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, মানে যাকে বিপদের দিনের সবচেয়ে বড় ভরসা বলে মনে করা হয়, সে যদি সে গোপনে আপনারই পতনের ছক কষছে। রাইট, হ্যাঁ। একদম তাই। সে এমন একটা নিখুঁত ছক কষছে যাতে অন্যজনের আপনার পুরো সাম্রাজ্যটাই দেউলিয়া হয়ে যায়। বিষয়টা শুনতে হয়তো কোনো হলিউড থ্রিলারের মতো লাগতে পারে, কিন্তু আন্তর্জাতিক ভূ রাজনীতির ক্ষেত্রে এটাই হয়তো সবচেয়ে বড় বাস্তবতা। আর আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ঠিক এই চমকপ্রদ আর বলা যায় কিছুটা অস্বস্তিকর গেম থিওরি বা কৌশলগত হিসাব নিকাশ নিয়েই কথা বলবো। রাইট। আমাদের আজকের এই তথ্য অনুসন্ধানের মূল ভিত্তি হচ্ছে প্রফেসর জিয়াংয়ের একটা অত্যন্ত বিস্তারিত বিশ্লেষণ, যেখান থেকে আমরা আসলে খতিয়ে দেখব কিভাবে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে আমেরিকার সবচেয়ে কাছের মিত্ররাই গোপনে চাইতে পারে যে আমেরিকা একটা দীর্ঘ, ক্লান্তিকর আর ব্যয়বহুল যুদ্ধে জড়িয়ে পড়ুক। তবে হ্যাঁ, শুরুতেই একটা বিষয় একদম স্পষ্ট করে দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। আমাদের এই আলোচনা কিন্তু কোনো বিশেষ রাজনৈতিক মতাদর্শের সমর্থন বা কোনো পক্ষের প্রতি পক্ষপাতিত্ব নয়। একদমই না। কোনো নৈতিক বিচারও আমরা এখানে করছি না। ঠিক। আমরা কেবল প্রফেসর জিয়াংয়ের সরবরাহকৃত তথ্যের ওপর ভিত্তি করে আন্তর্জাতিক সম্পর্কের জটিল কৌশল আর গেম থিওরির একটা তাত্ত্বিক বিশ্লেষণ করছি মাত্র। কারণ এই তাত্ত্বিক বিশ্লেষণটা খুব জরুরি। আমরা সাধারণ সংবাদ মাধ্যমে যে ধরনের খবর দেখি তা অনেক সময় মূল ছবিটা তুলে ধরে না আসলে। একদমই তাই। টিভিতে বা পত্রিকায় সবসময় বলা হয় অমুক দেশ ভালো আর তমুক দেশ খারাপ। একটা হিরো বনাম ভিলেন ন্যারেটিভ তৈরি করা হয়। রাইট। কিন্তু প্রফেসর জিয়াংয়ের বিশ্লেষণ বলছে আন্তর্জাতিক কূটনীতি বা ওয়ার কলেজের ব্ল্যাকবোর্ডে আসলে কোনো আবেগ বা নৈতিকতার স্থান নেই। হ্যাঁ, পুরোটাই হলো একটা ঠান্ডা মাথার দাবা খেলা। আর এই খেলাটা বুঝতে হলে কোনো ইন্টারনেট ফোরামে সস্তা ষড়যন্ত্র তত্ত্বের প্রয়োজন নেই, প্রয়োজন শুধু কৌশলগত হিসাব নিকাশটা বোঝার। মানে সংবাদ মাধ্যমের ওই ন্যারেটিভ থেকে বেরিয়ে এসে আমরা যদি গেম থিওরির লেন্স দিয়ে তাকাই, তবে দৃশ্যপট সম্পূর্ণ পাল্টে যায়। এটা আসলে একটা ফ্রি ফর অল বা সবার সাথে সবার যুদ্ধ, যেখানে মিত্ররাও একে অপরের পতনের জন্য অপেক্ষা করে। এই ফ্রি ফর অল বিষয়টা আরেকটু দৃশ্যমান করা যেতে পারে। প্রফেসর জিয়াংয়ের বিশ্লেষণ থেকে পাওয়া একটা চমৎকার রূপক আমরা এখানে ব্যবহার করতে পারি। ওই স্কুল মাঠের রূপকটা, তাই তো? হ্যাঁ, পুরো মধ্যপ্রাচ্যকে যদি আমরা একটা বিশাল স্কুল মাঠ হিসাবে কল্পনা করি, তবে সেই মাঠের ঠিক মাঝখানে রাখা আছে একটা মাত্র ক্যান্ডি মেশিন বা চকলেটের যন্ত্র। আর বাস্তব দুনিয়ায় এই ক্যান্ডি মেশিনটা হলো মধ্যপ্রাচ্যের জ্বালানি তেল বা এনার্জি রিজার্ভ, রাইট? একদম। এই তেলের ওপরে নির্ভর করছে বিশ্ববাজারের মুদ্রাস্ফীতি থেকে শুরু করে শিল্প কারখানার চাকা ঘোরা পর্যন্ত সবকিছু। যে এই মেশিনটা নিয়ন্ত্রণ করতে পারবে, পুরো স্কুলের নিয়ন্ত্রণ আসলে তারই হাতে থাকবে। আর এই মাঠে মূলত 4 জন বড় খেলোয়াড় অবস্থান করছে, তাই না? হ্যাঁ, সেই 4 জন খেলোয়াড়ের চরিত্রগুলো বিশ্লেষণ করলেই খেলার আসল রূপটা ধরা পড়ে। প্রথম খেলোয়াড়টি হল আমেরিকা। সে সবচেয়ে শক্তিশালী আর সবচেয়ে বড়, যে আসলে গত কয়েক দশক ধরে এই স্কুল মাঠ শাসন করে আসছে। ক্যান্ডি মেশিনের চাবি তো তার পকেটেই থাকে। ঠিক। আর সে কোনোভাবেই সেটা হাতছাড়া করতে রাজি নয়। তার নীতি খুব পরিষ্কার, মাঠের নিয়ম সেই ঠিক করবে। এরপর আসে দ্বিতীয় খেলোয়াড়, মানে ইরান। আচ্ছা। এই বাচ্চাটাকে ধরুন বছরের পর বছর ধরে মাঠের এক কোনায় কোণঠাসা করে রাখা হয়েছে। তার টিফিনের টাকা কেড়ে নেওয়া হয়েছে, মানে একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপানো হয়েছে তার উপর। কিন্তু সে হার মানেনি। না, একদম না। সে গোপনে নিজের শক্তি বাড়িয়েছে, চারপাশে ছোট ছোট বাচ্চাদের নিয়ে নিজের একটা দল পাকিয়েছে। এখন সে মরিয়া হয়ে পাল্টা আঘাত করতে প্রস্তুত। আর ঠিক এই জায়গা থেকে হিসাবটা সমীকরণটা জটিল হতে শুরু করে। কারণ তৃতীয় খেলোয়াড় হল ইসরায়েল। ইসরায়েলের কৌশলটা বাকিদের চেয়ে একদম আলাদা। হ্যাঁ, সে সরাসরি পেশি শক্তি প্রদর্শনের চেয়ে মগজ দিয়ে লড়াই করায় বেশি পারদর্শী। প্রকাশ্যে সে আমেরিকার সবচেয়ে ভালো বন্ধু, সবসময় ওই বড় বাচ্চাটার পাশেই থাকে। কিন্তু গেম থিওরি তো বলছে তার নিজস্ব একটা দীর্ঘমেয়াদী সমীকরণ আছে, যেখানে আমেরিকা চিরকাল বস থাকবে এমন কোনো শর্ত নেই আসলে। রাইট। এরপর চতুর্থ খেলোয়াড় হিসেবে মাঠে আছে সৌদি আরব। সে হল ক্লাসের সবচেয়ে ধনী বাচ্চাটা, যে সরাসরি মারামারিতে জড়ায় না। একদম। সে সরাসরি সংঘাতে না গিয়ে নিজের বিপুল অর্থবিত্ত নিয়ে সঠিক সময়ের জন্য অপেক্ষা করে। তার পরিকল্পনা হল বাকিরা যখন মারামারি করে ক্লান্ত হয়ে পড়বে, তখন সে নিজের অর্থনৈতিক শক্তি দিয়ে
পুরো মাঠের শূন্যস্থানটা পূরণ করবে। মানে 4 জন খেলোয়াড়, একটা মাত্র ক্যান্ডি মেশিন, আর কারো প্রতি কারো বিন্দুমাত্র আস্থা নেই। সবাই সবাইকে ব্যবহার করছে। এখন এই পুরো সমীকরণে আমরা যদি আমেরিকার দৃষ্টিকোণ থেকে তাকাই, তবে একটা প্রশ্ন ওঠা খুব স্বাভাবিক। কি প্রশ্ন? শক্তিশালী দেশ হয়ে আমেরিকা কেন শুধু একটা নির্দিষ্ট দেশের দিকে, মানে ইরানের দিকে, এতটা মনোযোগ দিচ্ছে? কেন ইরানকে তারা এত বড় হুমকি মনে করে? এর পিছনে মূলত দুটো বড় কৌশলগত কারণ কাজ করে। প্রথম কারণটার নাম দেওয়া যেতে পারে দ্য ব্রিজ বা কৌশলগত সেতু। এই সেতু বলতে তো হরমুজ প্রণালীকে বোঝানো হচ্ছে, তাই না? হ্যাঁ, ভূগোলের দিকে তাকালে দেখবেন ইরান আর আরব উপদ্বীপের মাঝখানের এই অত্যন্ত সরু জলপথটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটা জায়গা। প্রতিদিন সারা বিশ্বের প্রায় ২০ থেকে ৩০% জ্বালানি তেল এই পথ দিয়েই পরিবাহিত হয়। অর্থাৎ আমেরিকা যদি এই জলপথের নিরবিচ্ছিন্ন প্রবাহ নিশ্চিত করতে পারে, তবে বৈশ্বিক বাণিজ্যের লাগাম তাদের হাতেই থাকছে। একদম ঠিক। উল্টো দিকে ইরান ঠিক এই প্রণালীর তীরেই বসে আছে। তারা চাইলেই যে কোনো মুহূর্তে এই পথ বন্ধ করে বিশ্ব অর্থনীতিতে একটা বিশাল ধাক্কা দিতে পারে। তার মানে কোনো পারমাণবিক অস্ত্র বা বিশাল সেনাবাহিনী ছাড়াই কেবল এই ভৌগোলিক অবস্থানের কারণেই ইরান আমেরিকার বৈশ্বিক আধিপত্যের জন্য একটা সরাসরি হুমকি। রাইট। তবে এর চেয়েও বড় আর ভয়ঙ্কর যে কারণটি আমেরিকার রাতের ঘুম কেড়ে নেয়, সেটি হলো হার্টল্যান্ড থিওরি বা হৃৎপিণ্ড তত্ত্ব। আচ্ছা, এটা একটু বুঝিয়ে বলবেন? এটা বুঝতে হলে পৃথিবীর মানচিত্রটাকে একটু ভিন্নভাবে দেখতে হবে। ভৌগোলিকভাবে আমেরিকা মূলত একটা বিশাল দ্বীপের মতো, যার দুই পাশে আটলান্টিক আর প্রশান্ত মহাসাগর। তাদের বৈশ্বিক ক্ষমতার মূল ভিত্তি হল তাদের অজেয় নৌবাহিনী। সমুদ্রপথের বাণিজ্যের উপর তো আমেরিকার নৌবাহিনীর একছত্রাধিপত্য রয়েছে। হ্যাঁ, কিন্তু বিপত্তিটা বাধে অন্য জায়গায়। পৃথিবীর মানচিত্রের অন্যদিকে ইউরোপ, রাশিয়া, মধ্যপ্রাচ্য আর চীন মিলে একটা বিশাল সংযুক্ত ভূখণ্ড তৈরি করেছে। এই পুরো অঞ্চলটাই হল হার্টল্যান্ড। বুঝতে পারছি। এখন চীন, রাশিয়া আর মধ্যপ্রাচ্য যদি সমুদ্রপথ এড়িয়ে নিজেদের মধ্যে শক্তিশালী স্থলযোগাযোগ গড়ে তোলে, যেমন বিশাল সব হাইওয়ে বা আন্তঃমহাদেশীয় রেল নেটওয়ার্ক, তবে তো বাণিজ্যের জন্য আর মহাসাগরের প্রয়োজনই পড়বে না। ঠিক ধরেছেন। আর সমুদ্রের প্রয়োজন না থাকলে আমেরিকার নৌবাহিনীর প্রভাবও শূন্যের কোঠায় নেমে আসবে। আর এখানেই ইরান হয়ে ওঠে সবচেয়ে গুরুত্বপূর্ণ এক টুকরো পাজল। মানে চীন আর রাশিয়ার এই বিশাল স্থলপথে মধ্যপ্রাচ্যে প্রবেশের ক্ষেত্রে ইরান হলো সেই মূল সেতু, তাই তো? একদম। ইরান হল সেই গ্লু বা আঠা যাই পুরো হার্টল্যান্ডকে জোড়া লাগাতে পারে। ইরান যদি এই ব্লকের সাথে শক্তভাবে যুক্ত হয়ে যায়, তবে আমেরিকার বৈশ্বিক আধিপত্য তাসের ঘরের মতো ভেঙে পড়বে। এ কারণেই আমেরিকার কাছে ইরান শুধু একটা সমস্যা সৃষ্টিকারী দেশ নয়, বরং তাদের দীর্ঘমেয়াদী টিকে থাকার পথের সবচেয়ে বড় কাঁটা। বিষয়টা এখন পরিষ্কার। হ্যাঁ, কিন্তু এখানেই একটা বড় দ্বন্দ্ব তৈরি হয় আসলে। আমেরিকার সামরিক আর অর্থনৈতিক শক্তি তো কল্পনাতীত। তারা ভেনিজুয়েলার ক্ষেত্রে যেমনটা করেছিল, ইরানের ক্ষেত্রে তেমনটা কেন করছে না? মানে সরকার পতনের কথা বলছেন। হ্যাঁ, ভেনিজুয়েলাতে তারা যেভাবে অর্থনৈতিক চাপ প্রয়োগ করে, সেখানকার শাসকদের কোণঠাসা করেছিল আর নিজেদের পছন্দের কাউকে ক্ষমতায় বসানোর চেষ্টা করেছিল, ইরানের নেতৃত্বকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে তেমন সোজা পথ কেন বেছে নেওয়া হচ্ছে না? এই তুলনাটা অনেকেই করে থাকেন, কিন্তু ভেনেজুয়েলা আর ইরানের বাস্তবতা আকাশ-পাতাল তফাত। এটাকে আমরা একটা মৌমাছির চাক বা বিহাইভ রূপক দিয়ে খুব সহজে বুঝতে পারি। আচ্ছা, বিহাইভ রূপকটা কীরকম? ভেনেজুয়েলার যে এলিট শ্রেণী বা প্রভাবশালী নেতারা ছিলেন, গ্লোবাল সিস্টেমে তাদের প্রচুর বিনিয়োগ ছিল। নিউ ইয়র্কের ব্যাংকে তাদের মিলিয়ন মিলিয়ন ডলার জমা ছিল, তাদের ছেলেমেয়েরা পশ্চিমা দেশগুলোতে পড়াশোনা করত, মানে তাদের সম্পদ ছিল আমেরিকার হাতের মুঠোয়। ও আচ্ছা, তাই যখন আমেরিকা চাপ দিল, তখন তাদের সামনে দুটো পথ খোলা ছিল। হয় লড়াই করে সব হারাও, না হয় আপোস করে নিজেদের সম্পদ বাঁচাও। রাইট। তাদের হারানোর অনেক কিছু ছিল বলে আপোসের রাস্তাটাই তাদের কাছে বেশি সুবিধাজনক মনে হয়েছিল। কিন্তু ইরানের এলিটদের ক্ষেত্রে পরিস্থিতিটা সম্পূর্ণ উল্টো। কারণ গত 40 বছরেরও বেশি সময় ধরে আমেরিকা ইরানের উপর একের পর এক কঠোর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। একদম। তাদের অর্থনীতিকে বৈশ্বিক সিস্টেম থেকে প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। এর ফলে ইরানের নেতাদের বা এলিটদের পশ্চিমা দুনিয়ায় হারানোর মতো আর কোনো সম্পদ অবশিষ্টই নেই। ঠিক এই কারণেই মৌমাছির চাকের রূপকটা ইরানের জন্য নিখুঁত।
যখন কারোর হারানোর কিচ্ছু থাকে না তখন সে সবচেয়ে বেশি বেপরোয়া হয়ে ওঠে। ঠিক তাই, আপনি যদি চাক থেকে রানী মৌমাছিকে সরিয়ে নেন বা মেরেও ফেলেন, তাতে কিন্তু চাকের পতন ঘটে না, বরং বাকি সব মৌমাছি ক্ষোভে ফুঁসতে থাকে আর একযোগে আক্রমণ করে। মানে ইরানের কোনো একজন নির্দিষ্ট নেতা বা জেনারেলকে সরিয়ে দিলে হয়তো সাময়িক ধাক্কা লাগবে, কিন্তু নিচের সারির নেতৃত্ব ঠিক ততটাই ক্ষুব্ধ আর লড়াই চালিয়ে যেতে প্রস্তুত। হ্যাঁ, সিস্টেমটাই এমনভাবে তৈরি যে মাথা কেটে ফেললেও শরীর লড়াই চালিয়েই যাবে। তাহলে যদি ইরানকে ভেতর থেকে ভেঙে ফেলা এতই কঠিন হয়, তবে ইরান নিজে আসলে কি চায়? ছোট এবং কোণঠাসা খেলোয়াড় হিসেবে তাদের দীর্ঘমেয়াদী লক্ষ্যটা কি? সাধারণ সংবাদ মাধ্যমে তো প্রায়শই প্রচার করা হয় যে ইরানের একমাত্র লক্ষ্য হল পাগলের মতো ধ্বংসযজ্ঞ চালানো। হ্যাঁ, কিন্তু গেম থিওরি তো আর পাগলামি দিয়ে চলে না। সেখানে নিশ্চয়ই একটা সুনির্দিষ্ট কৌশল থাকে। অবশ্যই থাকে। ইরানের মূলত ৩টি অত্যন্ত সুনির্দিষ্ট কৌশলগত লক্ষ্য রয়েছে। প্রথমত, ওই যে হরমুজ প্রণালীর কথা বললাম, ইরান চায় সেই পথের একছত্র টোল কালেক্টর বা নিয়ন্ত্রক হতে। কারণ যে জলপথ নিয়ন্ত্রণ করে অর্থনৈতিক শক্তির চাবিকাঠি তো তারই হাতে থাকে। একদম। দ্বিতীয় লক্ষ্যটি আরও সরাসরি, আমেরিকাকে মধ্যপ্রাচ্য থেকে পুরোপুরি বের করে দেওয়া। এর জন্য তাদের প্রধান লক্ষ্যবস্তু হল সেন্টকম। সেন্টকম মানে মধ্যপ্রাচ্যে আমেরিকার যে সামরিক স্নায়ুকেন্দ্র। হ্যাঁ, এটা শুধু একটা সাধারণ ঘাঁটি নয়, এটা হলো কমান্ড সেন্টার, লজিস্টিক হাব আর গোয়েন্দা কার্যক্রমের মূল কেন্দ্র। ইরান জানে যতদিন এই ক্লাবহাউস মধ্যপ্রাচ্যে টিকে থাকবে, আমেরিকা চাইলেই তাদের ওপর ছড়ি ঘোরাতে পারবে। তাই এই স্নায়ু কেন্দ্রকে অকেজো করা বা বাধ্য করে সরিয়ে দেওয়া তাদের অন্যতম প্রধান লক্ষ্য। বুঝতে পারলাম, কিন্তু তৃতীয় লক্ষ্যটা কি? তৃতীয় লক্ষ্যটার কথা শুনলে অনেকেই চমকে উঠবে। কারণ এতদিন ধরে আমরা শুনে আসছি ইরানের চূড়ান্ত স্বপ্ন হল ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা। হ্যাঁ, এটাই তো সবাই জানে। কিন্তু প্রফেসর জিয়াংয়ের বিশ্লেষণ সম্পূর্ণ ভিন্ন একটা ছবি তুলে ধরছে। গেম থিওরির হিসাব অনুযায়ী ইরান আসলে ইসরায়েলকে ধ্বংস করতে চায় না। ধ্বংস করতে চায় না? এটা কিভাবে সম্ভব? শুনতে অবাক লাগলেও কৌশলগত দিক থেকে এটাই সত্য। কারণ ইরান খুব ভালো করেই জানে যে ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। ও আচ্ছা। স্কুলে যদি দেখা যায় কোণঠাসা হয়ে পড়া কোনো বাচ্চার ব্যাগে একটা ভয়ঙ্কর বোমা রাখা আছে, তবে তাকে এমনভাবে রাগানো, বোকামে, যাতে সে মরিয়া হয়ে সেই বোমার সুইচ টিপে দেয়। হ্যাঁ, ইরান তো জানে ইসরায়েলকে যদি খাদের একেবারে কিনারায় ঠেলে দেওয়া হয়, তবে তারা সেই মরণাস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবে না, আর তখন তো পুরো অঞ্চল ধ্বংস হয়ে যাবে, যার মধ্যে ইরান নিজেও থাকবে। ঠিক এই কারণেই সরাসরি ধ্বংস করার বদলে ইরানের কৌশল হল ইসরায়েলকে দুর্বল আর অপমানিত করা। মানে তার একটা দীর্ঘমেয়াদী স্নায়ুযুদ্ধ বা প্রক্সি ওয়ারের মাধ্যমে ইসরায়েলকে ক্রমাগত বিরক্ত করে যেতে চায়। রাইট। এমন একটা পরিস্থিতি তৈরি করতে চায় যেখানে ইসরায়েলের অর্থনীতি ধুঁকতে থাকবে, সারা বিশ্বের কাছে তাদের ভাবমূর্তি নষ্ট হবে, আর ভেতর থেকে তারা মানসিকভাবে ভেঙে পড়বে। তার মানে সরাসরি যুদ্ধে না গিয়ে হাজারটা ছোট ছোট আঘাতের মাধ্যমে রক্তক্ষরণ করানোই হলো তাদের লক্ষ্য। নিখুঁত বিশ্লেষণ। এবং এই দীর্ঘমেয়াদী রক্তক্ষরণের কৌশল শুধু ইরানই ব্যবহার করছে না। এখানেই আসেই এই পুরো আলোচনার সবচেয়ে বড় চমক, যাকে আমরা অ্যালি প্যারাডক্স বা মিত্রতার স্ববিরোধিতা বলতে পারি। অ্যালি প্যারাডক্স। সাধারণ বুদ্ধিতে তো মনে হয় একই দলের খেলোয়াড়রা সবসময় একে অপরের মঙ্গল চাইবে। কিন্তু আন্তর্জাতিক ভূ-রাজনীতি এমন এক অদ্ভুত টিম স্পোর্টস, যেখানে নিজের দলের খেলোয়াড়ই সুবিধামতো পেছন থেকে ল্যাং মারে যাতে সে একা গোল করতে পারে। বিষয়টা একটু খোলসা করা যাক। আমেরিকার মিত্র বলতে আমরা তো ইসরায়েল আর সৌদি আরবের কথাই বুঝি। তারা কেন চাইবে আমেরিকা বিপদে পড়ুক? এই সমীকরণটা তো বেশ গোলমেলে। এটা বুঝতে হলে আমাদের ইসরায়েলের দীর্ঘমেয়াদী লক্ষ্য বা গ্রেটার ইসরায়েল প্রজেক্টের দিকে তাকাতে হবে। আচ্ছা। এই প্রজেক্টের মূল কথা হল পুরো মধ্যপ্রাচ্যের একমাত্র আর অপ্রতিদ্বন্দ্বী পরাশক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা। এখন চিন্তা করে দেখুন, এই পথে বাধা কারা? ইরান তো অবশ্যই একটা বড় বাধা। হ্যাঁ, কিন্তু অবাক করা বিষয় হল আমেরিকার উপস্থিতিও ইসরায়েলের এই চূড়ান্ত লক্ষ্যের পথে একটা বড় দেয়াল। দাঁড়ান। আমেরিকা তো তাদের সবচেয়ে বড় সাহায্যকারী। তারা কিভাবে দেয়াল হতে পারে? কারণ আমেরিকা যদি খুব দ্রুত যুদ্ধে জিতে যায় বা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি শান্ত করে ফেলে, তবে আমেরিকা সেই অঞ্চলে সবচেয়ে বড় নিয়ন্ত্রক বা বস হিসেবেই থেকে যাবে। ও আচ্ছা। একটা বিজয়ী আর পরাক্রমশালী আমেরিকা
কখনোই ইসরায়েলকে একছত্র ক্ষমতা ভোগ করতে দেবে না। ইসরায়েলকে সবসময় আমেরিকার ছায়া নিজেই থাকতে হবে, কিন্তু ইসরায়েল চায় ছায়া থেকে বেরিয়ে আসতে। আর সেটা তখনই সম্ভব যখন আমেরিকা নিজেই এই অঞ্চল ছেড়ে চলে যাবে। আর আমেরিকাকে চলে যেতে বাধ্য করার একমাত্র উপায় হল তাদের একটা দীর্ঘ, ধীরগতির আর অত্যন্ত ক্লান্তিকর স্থলযুদ্ধে আটকে ফেলা। একদম ঠিক। ঠিক যেমনটা আমরা ইতিহাসের পাতায় দেখেছি। ভিয়েতনাম বা ইরাকের মতো যুদ্ধগুলো কিন্তু একদিনে শেষ হয়নি, এগুলো বছরের পর বছর চলেছে। ইসরায়েল কি তাহলে ঠিক এমনটাই চাইছে? গেম থিওরি অন্তত সেটাই ইঙ্গিত করে। তারা চায় আমেরিকার সাধারণ মানুষ এই দীর্ঘ যুদ্ধে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ব্যয় আর প্রাণহানি দেখে ক্লান্ত হয়ে পড়ুক। যুদ্ধের কারণে আমেরিকার অভ্যন্তরীণ অর্থনীতিতে ধস নামুক, রাস্তায় প্রতিবাদ হোক, রাজনীতিবিদরা নির্বাচন হারার ভয়ে দিশেহারা হয়ে পড়ুক। হ্যাঁ, যখন আমেরিকা অর্থনৈতিক, রাজনৈতিক আর মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়বে, কেবল তখনই তারা বাধ্য হবে মধ্যপ্রাচ্য থেকে পাত্তারি গোটাতে। আর আমেরিকা চলে গেলেই ইসরায়েল হয়ে উঠবে এই অঞ্চলের একক অধিপতি। এটা তো সত্যিই শিওরে ওঠার মতো একটা হিসাব। আর সৌদি আরবের ক্ষেত্রেও কি কৌশলটা কাছাকাছি? তাদের যে ভিশন 2030 বা ইকোনমিক পাওয়ার হাউস হওয়ার পরিকল্পনা আছে, সেটা কিভাবে এই ছকের সাথে মেলে? সৌদি আরবের হিসাবটাও অনেকটা এরকমই, তবে তারা খেলছে অর্থনৈতিক চাল। সৌদি আরব জানে যে ইরান তাদের জন্য একটা বড় মাথা ব্যথা। আবার আমেরিকার অতিরিক্ত নিয়ন্ত্রণও তাদের স্বাধীন অর্থনৈতিক উত্থানের পথে বাধা। তাই তারা চায় ইরান আর আমেরিকা একে অপরের সাথে লড়াই করে ক্রমাগত দুর্বল হতে থাকুক। রাইট। এই লড়াইয়ে ইসরায়েলও যদি কিছুটা জর্জরিত হয়, তাতেও সৌদি আরবের লাভ। চারপাশের সবাই যখন নিজেদের মধ্যে লড়াই করে রণক্লান্ত হয়ে পড়বে, তখন সৌদি আরব তাদের বিপুল প্রযুক্তিগত আর অর্থনৈতিক বিনিয়োগ নিয়ে মাঠে নামবে। তখন আর চ্যালেঞ্জ করার মতো অবস্থায় থাকবে না। পুরো সমীকরণটা এক জায়গায় করলে যা দাঁড়াচ্ছে তা অভাবনীয়। 4 জন খেলোয়াড়ের মধ্যে 3 জনই অর্থাৎ ইরান, ইসরায়েল আর সৌদি আরব গোপনে চাইছে আমেরিকা যেন মধ্যপ্রাচ্যের এই চোরাবালিতে আটকে পড়ে। হ্যাঁ, প্রত্যেকেই চাইছে আমেরিকার ক্ষমতা খর্ব হোক, আর আমেরিকা শুধু একটু একটু করে সৈন্য পাঠিয়ে অস্ত্র দিয়ে সেই ফাঁদেই পা দিচ্ছে। এটাকে তো সরাসরি ইম্পিরিয়াল ওভাররিচ বা সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্ক্ষার চরম পতন বলা যায়। ইতিহাসের দিকে তাকালেই আমরা এই ইম্পিরিয়াল ওভাররিচের পরিণতি দেখতে পাই। সোভিয়েত ইউনিয়নের আফগানিস্তান অভিজ্ঞতাই তার সবচেয়ে বড় প্রমাণ। আফগানিস্তানের সেই দীর্ঘমেয়াদী যুদ্ধ তো সোভিয়েত ইউনিয়নের অর্থনীতিকে ভেতর থেকে ফোঁকলা করে দিয়েছিল। একদম। তাদের সেনাবাহিনী মনোবল হারিয়েছিল, আর দেশে ফিরে সাধারণ মানুষের ক্ষোভ শেষ পর্যন্ত বিশাল সোভিয়েত সাম্রাজ্যের পতন ডেকে এনেছিল। কোনো পরাশক্তি দীর্ঘমেয়াদে গেরিলা বা প্রক্সি যুদ্ধে টিকে থাকতে পারে না। এখানে একটা সাধারণ প্রশ্ন যে কারো মনে জাগতে পারে, আমেরিকার তো এমন অস্ত্র আছে যা পৃথিবীর আর কারো কাছে নেই। পারমাণবিক অস্ত্রের কথা বলছেন? হ্যাঁ, তাদের পারমাণবিক অস্ত্রাগার তো যে কোনো যুদ্ধকে এক নিমেষে শেষ করে দিতে পারে। এত ট্রিলিয়ন ডলার খরচ করে বছরের পর বছর সৈন্য মারার কি দরকার? তারা তো চাইলেই সবচেয়ে বড় অস্ত্রটা ব্যবহার করে খেলা শেষ করে দিতে পারে। এটা একটা খুব পরিচিত যুক্তি, কিন্তু বাস্তবে এমনটা করা হবে আত্মহত্যা শামিল। এটাকে আমরা একটা বেসবল ব্যাটের রূপক দিয়ে বুঝতে পারি। বেসবল ব্যাট? হ্যাঁ, ধরুন স্কুল মাঠে সাধারণ হাতাহাতি হচ্ছে, কেউ কাউকে ধাক্কা দিচ্ছে, কেউ হয়তো একটা ঘুষিও মারছে। এগুলো সাধারণ ঝামেলার মধ্যে পড়ে, সবাই এটা মেনে নেয়। কিন্তু এই হাতাহাতির মাঝখানে কেউ যদি হঠাৎ একটা বেসবল ব্যাট বের করে অন্যজনের মাথায় সজোরে আঘাত করে, তখন পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। মানে যে ব্যাট দিয়ে মারল সে আর ভুক্তভোগী থাকে না, বাকি সবার চোখে সে একটা দানবে পরিণত হয়। একদম। অর্থাৎ পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে আমেরিকা শুধু শত্রুকে ধ্বংস করবে না, বরং বিশ্বমঞ্চে তাদের যে নৈতিক অবস্থান বা সুপার পাওয়ার ইমেজ আছে তা চিরতরে ধসে পড়বে। বুঝতে পারছি। সামরিক পরিভাষায় একে বলা হয় এসকালেশন ল্যাডার বা সংঘাত বৃদ্ধির মই। পারমাণবিক অস্ত্র হল এই মইয়ের একদম শেষ ধাপ। একবার যদি আমেরিকা এই অস্ত্র ব্যবহার করে বসে, তবে প্রথমত তাদের নিজেদের সেনাবাহিনীর মনোবল পুরোপুরি ভেঙে পড়বে। লক্ষ লক্ষ নিরপরাধ মানুষকে এক মুহূর্তে ভস্মীভূত করার পর কোনো সৈন্যই নিজেকে আর ন্যায়ের পক্ষে লড়াই করা হিরো ভাবতে পারে না। দ্বিতীয়ত, আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকা সম্পূর্ণ একঘরে হয়ে পড়বে। বিশ্ব বাণিজ্য, ডলারের আধিপত্য আর গ্লোবাল অর্ডার যা আমেরিকা তিল তিল করে গড়ে তুলেছে, সবকিছু এক নিমেষে ধ্বংস হয়ে যাবে।
আর সবচেয়ে বড় ভয়টা হলো প্রতিপক্ষের প্রতিক্রিয়া। কারণ যখন কেউ বেসবল ব্যাট দিয়ে আঘাত করে তখন অন্য পক্ষেরও আর নিয়মের তোয়াক্কা করার প্রয়োজন থাকে না। ঠিক বলেছেন, শত্রুর যখন পিঠ দেয়ালে ঠেকে যায় আর হারানোর আর কিছুই থাকে না, তখন তারাও তাদের হাতে থাকা সর্বোচ্চ মারণাস্ত্র ব্যবহার করবে। তাদের মিত্ররাও এই যুদ্ধে যোগ দেবে। ফলে এটার কোনো নির্দিষ্ট অঞ্চলের যুদ্ধ থাকবে না, বরং সরাসরি তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নেবে, যেখানে জয়ী হওয়ার মতো কেউ বেঁচে থাকবে না। এ কারণেই পারমাণবিক অস্ত্র আসলে ব্যবহারের জন্য নয়, বরং ডিটারেন্স বা ভয় দেখানোর জন্য। আসল যুদ্ধটা হয় মাটিতে, সৈন্য দিয়ে, অর্থনীতি দিয়ে এবং সবচেয়ে বড় কথা ধৈর্য আর সময় দিয়ে। তার মানে আধুনিক যুগে যুদ্ধ আসলে অস্ত্রের নয়, বরং ন্যারেটিভ বা মনস্তত্ত্বের। কে কার চেয়ে বেশি শক্তিশালী তা দিয়ে যুদ্ধ জেতা যায় না। না, বরং কে কতক্ষণ টিকে থাকতে পারে, কে নিজের দেশের সাধারণ মানুষকে বোঝাতে পারে যে তাদের করের টাকা সঠিক জায়গায় খরচ হচ্ছে, আর কে প্রতিপক্ষকে ভেতর থেকে আগে ক্লান্ত করে দিতে পারে। এটাই হলো আসল কৌশল। ইসরায়েল বা ইরানের মতো খেলোয়াড়রা এই বিষয়টা খুব ভালোভাবেই বোঝে। তাদের আমেরিকার দিকে সরাসরি গুলি ছোড়ার কোনো প্রয়োজন নেই। তাদের শুধু নিশ্চিত করতে হবে যে আমেরিকা যেন নিজের ভারে নিজেই ধসে পড়ে। এই গেম থিওরির সবচেয়ে নির্মম বাস্তবতা হলো এটাই। এখানে কে মিত্র আর কে শত্রু তার চেয়ে বড় কথা হলো কে কার কৌশলকে নিজের কাজে লাগাতে পারছে। এই পুরো বিশ্লেষণটা সত্যি চোখ খুলে দেওয়ার মতো। আন্তর্জাতিক ভূরাজনীতি সম্পর্কে প্রচলিত যে ধারণা আমাদের আছে তা যেন পুরোপুরি উল্টে গেল। এখানে আসলে কোনো চিরস্থায়ী বন্ধু নেই, আছে শুধু খেলোয়াড়। রাইট। প্রত্যেকেই নিজের স্বার্থে নিজে জেতার জন্য খেলছে। এমনকি সেই চূড়ান্ত জয়ের জন্য যদি নিজের সবচেয়ে কাছের মিত্রকেও বলি দিতে হয়, তবুও কারো হাত কাঁপবে না। এরপর থেকে যখনই সংবাদ মাধ্যমে মধ্যপ্রাচ্যে নতুন করে সৈন্য পাঠানো বা কোনো উত্তেজনার খবর আসবে, তখন আর বিষয়টিকে কেবল ভালো আর খারাপের সাদা কালো লেন্স দিয়ে দেখার সুযোগ থাকবে না। একদমই তাই। বরং তখন আমরা বুঝতে পারব পর্দার আড়ালে আসলে কোন গেম থিওরি কাজ করছে আর কে কাকে দাবার ঘুঁটি বানাচ্ছে। এই আলোচনার শেষে একটা বিষয় খুব গভীরভাবে ভাবার মতো একটা প্রশ্ন রেখে আমরা আজকের এই তথ্য অনুসন্ধান শেষ করতে পারি। প্রশ্নটা কি হতে পারে? যদি একটা পরাশক্তির বিশাল সামরিক শক্তি, শক্তিশালী নৌবাহিনী আর বৈশ্বিক উপস্থিতি তাকে এই ধরনের দীর্ঘমেয়াদী ফাঁদে পড়ার জন্য সবচেয়ে বেশি দুর্বল করে তোলে, মানে যদি তার এই বিশালত্বই তাকে তার মিত্রদের চক্রান্তের শিকারে পরিণত করে, তবে কি আধুনিক যুগে গ্লোবাল সুপারপাওয়ার বা বিশ্ব মোড়ল হওয়ার ধারণাটি আসলে একটা আত্মঘাতী ফাঁদ? পরাশক্তি হওয়াটাই কি দিন শেষে নিজের পতনের সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়ায়? কি চমকপ্রদ আর একই সাথে ভয়ঙ্কর একটা চিন্তার খোরাক। বিশাল ক্ষমতাই হয়তো পতনের সবচেয়ে বড় ব্লুপ্রিন্ট। এই প্রশ্নের উত্তর হয়তো ভবিষ্যৎ ইতিহাসে আমাদের দেবে।